হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওয় আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের সবার প্রিয় লাল মাটির দেশ বোলপুর শান্তিনিকেতন। সাথে থাকছে সুরুল রাজবাড়ি, সোনাঝুরির হাট, কঙ্কালীতলার মন্দির, আর থাকছে একটা এক্সক্লুসিভ হোটেলের সন্ধান। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে যাননি এমন বাঙালি খুব কমই আছেন। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এই সফরে আমরা সাথে পেয়েছি আমার হাজব্যান্ডের অফিস কলিগ কাম বন্ধু, তার ওয়াইফ আর তাদের ছোট্ট ছেলে আহিলকে। পথে শক্তিগড়ের বালাজি ফুড প্লাজাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখান থেকে আমরা সোজা রওনা দেব বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে শান্তিনিকেতন পৌঁছানোর বেস্ট অপশান হলো ট্রেন জার্নি। হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন এই বোলপুর স্টেশনে পৌঁছানোর জন্য। তবে চেষ্টা করবেন সকালের দিকে ট্রেনগুলো ধরার, যেমন শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এগুলো যদি ধরেন তাহলে মোটামুটি 11টার মধ্যে বোলপুর স্টেশনে পৌঁছে যাবেন। এছাড়াও হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস সহ আরও বেশ কিছু ট্রেন আছে যেগুলো পেয়ে যাবেন আপনারা। আর বোলপুর স্টেশনের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন টোটো। আর এই টোটোতে করে মাত্র 10 বা 20 টাকার মূল্যেই আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের আগের থেকে বুকিং করে রাখা হোটেল বা গেস্ট হাউসে। শান্তিনিকেতনে কিন্তু প্রচুর গেস্ট হাউস প্লাস হোটেলও রয়েছে। তবে এই গেস্ট হাউস বা হোটেলগুলোর ভাড়া সিজন ওয়াইজ আপ ডাউন করতে থাকে, এমনকি উইকেন্ডেও এই গেস্ট হাউসগুলোর ভাড়া বেড়ে যায়। আমরা অনলাইনেই এই দ্বীপ হলিডেজ গেস্ট হাউসের রুম বুকিং করে নিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 2200 টাকা পার ডে। এই গেস্ট হাউসে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর সুইমিং পুল, আর এই কটেজগুলোর ভাড়া 3000 থেকে 4000 টাকার মধ্যে। আমরা পৌঁছালাম দ্বীপ হলিডেজে, এখন ঢুকছি রিসেপশনের দিকে। এখন চেকিংয়ের সময় আমাদের, আমরা ঠিকঠাক টাইমের মধ্যেই পৌঁছে গেছি। আর আমরা উঠেছি দ্বীপ হলিডেজের এই হোটেলটাতে। এটা হচ্ছে টোটাল রুমের গেস্ট চার্জ, খুব অসাধারণ, ভিতরে সুন্দর কাজ করা রয়েছে। এই দেখুন, জানলার সামনে সুন্দর একটা ভিউ রয়েছে। এই প্রথমবারই আসলাম শান্তিনিকেতনের। এটা হচ্ছে দ্বীপ গেস্ট হাউস, তাই তো? দ্বীপ হলিডেজ। হ্যাঁ, তো এখানে কি কি অ্যামিনিটিস আপনারা দিচ্ছেন আর কত টাকা করে লাগছে আর কীভাবে আসতে পারে একটু যদি বলে দেন। আপনার বোলপুর শান্তিনিকেতন থেকে আপনার স্টেশন থেকে আপনার টোটো করে চলে আসবেন, ওখান থেকে 5 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে এসে আমাদের ওই প্রান্তিক বলবেন, প্রান্তিকে সারবতী পার্কের অপোজিট সাইড, ওটা হচ্ছে আমাদের দ্বীপ হলিডেজ হোটেলটার নেম। আর মাছের বাঙালি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আমাদের বাঙালি ফুড পাওয়া যায়, 4টের পর থেকে আমার চাইনিজ আইটেমসও পাওয়া যায়। বাহ, সব কিছু পেয়ে যাবেন। সার্ভিস আপনার অল সার্ভিস পেয়ে যাবেন, সুইমিং পুল পেয়ে যাবেন। বাহ। এই হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যার নাম মাছে ভাতে বাঙালি। তো এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে বেরিয়ে পড়ব শান্তিনিকেতনের আশেপাশের স্পটগুলো ঘুরে দেখতে। সবার প্রথমে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। কালচারাল ভিলেজের আকারে এটিকে সাজিয়ে তোলা হয়েছে। মাত্র 20 টাকা টিকিট মূল্যেই আপনি এর ভিতর প্রবেশ করতে পারেন। তবে শিক্ষার্থী আর শিশুদের জন্য টিকিট মূল্য মাত্র 10 টাকা। শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের আই কার্ড অবশ্যই দেখাতে হবে। এই সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করেই আপনার মনে হতে পারে যেন এটি সম্পূর্ণ শান্তিনিকেতনের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক। সুন্দর সাজানো গোছানো এই পার্কটিতে ঢুকে আপনি শুনতে পাবেন এই বাউলদের গান। আর এই বাউল গান ছাড়া শান্তিনিকেতন ভ্রমণ প্রায় অসম্পূর্ণ বললেই চলে।
চারিদিকে রয়েছে হস্তশিল্পের ছোঁয়া। হাতে প্রায় একটা দিন নিয়ে আসলেও বোধহয় কম হয়ে যাবে এই সৃজনী শিল্পগ্রামে ঘোরার জন্য। আর দেখতে পাবেন এরকম একটা সুন্দর বৌদ্ধ মূর্তিও। আর ঘুরতে ঘুরতে দেখতে পাবেন এরকম ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর আর বিভিন্ন ধরনের স্ট্যাচু। আর যদি মন চায় তাহলে মাদলের তালে তালে এলাকাবাসীদের সাথে আপনারাও একটু কোমর দুলিয়ে নিতেই পারেন। আর যদি চান এখান থেকেই কেনাকাটাটাও সেরে নিতে পারেন, কারণ এখানেই আপনারা পেয়ে যাবেন হস্তশিল্পের বেশ বড়সড় একটা বাজার। আর এখন যেগুলো দেখছেন সেগুলো হলো কাঠ কেটে কেটে তৈরি বিভিন্ন জীবজন্তুর স্ট্যাচু। প্রায় ২৬ বিঘা জমির উপর গড়ে ওঠা এই সৃজনী শিল্পগ্রামে আপনারা দেখতে পাবেন ভারতের ৯টা রাজ্যের ৯টি মিউজিয়াম, যেগুলো ট্র্যাডিশনাল হাটের আকারে তৈরি করে রাখা হয়েছে। আর দেখা হয়ে যাবে এই বহুরূপীর সাথেও। হাতে সময় থাকলে অবশ্যই এই ঘরগুলোর ভিতরে গিয়ে ঘুরে দেখবেন। যেহেতু এই শিল্পগ্রামটি বিকাল ৫টা পর্যন্তই খোলা থাকে, তাই সময়ের অভাবে আমরা এই ঘরগুলোর ভিতর প্রবেশ করতে পারিনি। কিন্তু আপনারা হাতে সময় নিয়ে যাবেন এবং অবশ্যই এগুলো ঘুরে দেখবেন। আমরা বেরোচ্ছি এখান থেকে। আজকে হচ্ছে ৭ তারিখ। আজকে সকালবেলায় এখন এখানেই ব্রেকফাস্ট করার পরে আমরা রুম থেকে বেরোচ্ছি, রুম ছাড়ছি। এখন যাচ্ছি বিশ্বভারতীর উদ্দেশ্যে। বিশ্বভারতী ঘুরবো, তারপরে ওখান থেকে সোনাঝুরির হাট ঘুরে তারপর আমরা যাব কঙ্কালীতলার মন্দিরে। সকাল সকাল ব্রেকফাস্ট করেই চলে এসেছি সুরুল রাজবাড়িতে। আর এই সুরুল অঞ্চলটি বোলপুর থেকে মোটামুটি ২.৫-৩ কিলোমিটার দূরেই অবস্থিত। এই অঞ্চলটির যে জমিদার বাড়ি সেটি সুরুল রাজবাড়ি নামেই পরিচিত। আর এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন শ্রীনিবাস সরকার। তিনি এই বংশেরই একজন প্রতিপত্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, তখন বেশ বড় মাপের জমি এই সুরুল রাজবাড়ির থেকে তিনি পেয়েছিলেন। এই ঐতিহ্যমণ্ডিত সুরুল রাজবাড়িতে বহু সিনেমার শুটিংও হয়েছে, যেমন বলিদান, সমাপ্তি, গয়নার বাক্স। এছাড়াও বহু সিরিয়ালের শুটিংও এই রাজবাড়িতেই হয়েছে, যেমন রানী রাসমণি, তুমি রবে নীরবে, আরও অনেকগুলোই আছে এই তালিকায়। সুরুল রাজবাড়ি দেখার পর দুপুরে লাঞ্চ করতে আমরা সোজা চলে এসেছি হেসেল ঘরে। শান্তিনিকেতনে নামকরা বেশ কিছু রেস্টুরেন্টের তালিকার মধ্যে এই হেসেল ঘরটিও পড়ে, তাই আমরা সোজা চলে এসেছি এখানে। তাদের কাঁসার থালাবাটিতে খাবার পরিবেশনে
মন যেমন ভরবে সেরকম খাবারের স্বাদও অসম্ভব ভালো, যা খেয়ে আপনার পেটটাও শান্তি পাবে। লাঞ্চ করার পর আমরা সোজা চলে এসেছি সোনাঝুরির হাটে। এই হাটটি শনিবারের হাট বা খোয়াইয়ের হাট নামেও পরিচিত। আগে যেহেতু শুধুমাত্র শনিবার করেই এই হাটটি বসতো, তাই এই হাটটির নাম হয় শনিবারের হাট। তবে বর্তমানে প্রতিদিনই এই হাটটি বসে। তবে সোনাঝুরির জঙ্গলে এই হাটটি বসে বলে এই হাটটির নাম হয়েছে সোনাঝুরির হাট, যেটি বহুল পরিচিত। খুব অল্প দামের মধ্যেই শাড়ি, চুড়িদার, কুর্তি যা মন চায় সব পেয়ে যাবেন। আর এই হাট ঘুরতে ঘুরতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারলাম না। তবে হ্যাঁ, সন্ধ্যা হতে না হতেই কিন্তু এখানে দোকানপাট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শান্তিনিকেতনে এসে সাঁওতালিদের সাথে একটু নাচবো না, তা কি হয়? সোনাঝুরির হাট ঘুরে এখন আমরা চলে এসেছি 51 সতীপীঠের এক পীঠ কঙ্কালীতলা মন্দির। মন্দিরে ঢোকার আগে পুজো সামগ্রী কেনার জন্য প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। আর এটা হলো কঙ্কালীতলা মন্দিরে ঢোকার মূল গেট। বেশ অনেকটা এলাকা জুড়ে গড়ে উঠেছে এই সতীপীঠ। আপনারা যদি পুজো দিতে চান তাহলে বাইরের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে পুজো সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। আর যদি সকাল 12টা সাড়ে 12টার মধ্যে এসে পৌঁছে যান তাহলে চাইলে এখান থেকে ভোগ প্রসাদও খেতে পারেন। সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, শোনা যায় মায়ের যে অংশটা এখানে পড়েছিল সেটি এর মধ্যেই আছে। আপনারা যদি এই মন্দিরে সন্ধ্যার দিকে আসেন তাহলে সন্ধ্যা আরতিটাও দেখতে পাবেন। 2 রাত 3 দিনের এই শান্তিনিকেতন ভ্রমণে আমরা শেষ দিন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। যেহেতু করোনার পর থেকে ক্যাম্পাসের ভিতরে ঢোকা বারণ, তাই বাইরে থেকেই সমস্তটা ঘুরে দেখতে হবে। আপনারা চাইলে একটা টোটো ভাড়া করে নিতে পারেন। 800 থেকে 1000 টাকার মধ্যে সেই টোটো চালক আপনাকে সম্পূর্ণ ক্যাম্পাস চত্বর ঘুরে দেখাবে এবং গাইডও করে দেবে। যেহেতু শুধুমাত্র এই মিউজিয়ামটাই খোলা আছে, তাই আমরা চলে এসেছি এই মিউজিয়াম দেখতে। এখন ঢুকছি মিউজিয়ামের মধ্যে। এখানে জনপ্রতি 100 টাকা করে টিকিট, আপনাদের দেখিয়ে দেয়। 4টে টিকিট কেটেছি আমরা, 4 জন রয়েছি, আর বাচ্চাদের কোনো লাগে না টাকা। টিকিট এখানে যে পাঞ্চ হয়ে গেল। এটা হচ্ছে মিউজিয়ামে এন্ট্রি পথ, যে লেখা রয়েছে মিউজিয়াম সংগ্রহশালা। জুতো খোলো বাবা। গেটের সামনে জুতো খুলে
তবেই কিন্তু এই মিউজিয়ামের ভিতর প্রবেশ করতে হয়। ভেতরে কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কিন্তু কোথাও উল্লেখ না থাকার জন্য আমরা কিছুক্ষণ ভিডিওগ্রাফি করার পর ওনারা এসে আমাদের বারণ করে দিয়ে গেলেন। আর এই মিউজিয়ামের ভিতরে আপনারা দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, এমনকি তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রও সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। মিউজিয়াম চত্বরের ভেতরটা কিন্তু বেশ বড়সড়ই, ঘুরতে অনেকটাই সময় লেগে যাবে। এটি হলো উদয়ন, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের নির্মিত এটি। এই বাড়ি নির্মাণে রবীন্দ্রনাথের কিন্তু কোনো ভূমিকা নেই। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিছানাপত্র সংগ্রহ করে রাখা হয়েছে। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, যেটিকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও আশেপাশে বেশ কয়েকটি বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিউজিয়াম থেকে বেরিয়ে ঠিক সামনেই পেয়ে যাবেন এই বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপ। আপনারা বিশ্বভারতী ঘোরার আগে এই ম্যাপটা একবার দেখে নিতে পারেন। পথে আস্তে আস্তে চোখে পড়ল এই বাটিক কর্মশালাটি। এখানে বাটিকের সমস্ত জামা কাপড়, শাড়ি তৈরি হচ্ছে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়।